ইতিহাসের পাতা খুললে আমরা এমন কিছু নাম খুঁজে পাই যারা সময়ের স্রোতে হারিয়ে যাননি, বরং সময়ের সাথে সাথে আরও বেশি রহস্যময় হয়ে উঠেছেন। অ্যামেলিয়া ইয়ারহার্ট একটি নাম, একটি কিংবদন্তি। তিনি ছিলেন আকাশের রানী, সাহসিকতার প্রতীক। কিন্তু 2 জুলাই 1937 প্রশান্ত মহাসাগরের বুকে কোথাও সেই কিংবদন্তি এবং তার বিমান স্রেফ উধাও হয়ে গেল। পৃথিবীর মানুষ সহজ উত্তরটা মেনে নিয়েছে, তার জ্বালানি ফুরিয়ে গিয়েছিল, তিনি সমুদ্রে আশ্রে পড়েন এবং ডুবে যান। কিন্তু কি হতো যদি গল্পটা এত সহজ না হতো? কি হতো যদি তার নিখোঁজ হওয়াটা কোনো দুর্ঘটনা নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ হয়? কি হতো যদি তিনি বিমান দুর্ঘটনায় মারা না গিয়ে সম্পূর্ণ একা এক জনশূন্য দ্বীপে জীবনের শেষ দিনগুলো কাটিয়ে থাকেন? অ্যামেলিয়ার রহস্যের গভীরে প্রবেশ করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করুন, যাতে আপনি এই রহস্যময় যাত্রার কোনো পর্ব মিস না করেন। আজ আমরা সেই শেষ ফ্লাইটের গভীরে ডুব দেব। আমরা সেই সব তথ্যগুলো খতিয়ে দেখব যা মূলধারার ইতিহাস এড়িয়ে যায়। কারণ অ্যামেলিয়া ইয়ারহার্টের গল্পটি শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটি ইতিহাসের অন্যতম সেরা অমীমাংসিত রহস্য। অ্যামেলিয়া ইয়ারহার্ট শুধু একজন পাইলট ছিলেন না, তিনি ছিলেন একজন আইকন। প্রথম নারী হিসেবে একা আটলান্টিক পাড়ি দেওয়া, অসংখ্য ফ্লাইট রেকর্ড ভাঙা। তিনি প্রমাণ করেছিলেন যে নারীরা শুধু রান্নাঘরে নয়, তারা আকাশও জয় করতে পারে। 1937 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি গ্রহণ করেন, পৃথিবী প্রদক্ষিণ। এটি কোনো সাধারণ ফ্লাইট ছিল না, এটি ছিল 40,000 কিলোমিটারের এক মহাকাব্যিক যাত্রা। তার সাথে ছিলেন অত্যন্ত দক্ষ নেভিগেটর ফ্রেড নুনান। তারা যাত্রার প্রায় 3/4 সম্পন্ন করেছিলেন। নিউগিনি লা থেকে তাদের পরবর্তী গন্তব্য ছিল হাউল্যান্ড আইল্যান্ড, প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা মাত্র 2.5 কিলোমিটার লম্বা একটা আইল্যান্ড। সেটা ছিল তাদের শেষ গন্তব্য। হাউল্যান্ড আইল্যান্ডের কাছে অপেক্ষা করছিল মার্কিন কোস্টগার্ডের জাহাজ ইটাস্কা। তাদের দায়িত্ব ছিল অ্যামেলিয়ার বিমানকে রেডিও সিগন্যাল দিয়ে দ্বীপে নামতে সাহায্য করা। ভোরবেলা থেকেই অ্যামেলিয়ার কণ্ঠস্বর ভেসে আসছিল, কিন্তু সেই সংকেতগুলো ছিল অদ্ভুত, অস্পষ্ট এবং হতাশাজনক। ইটাস্কা ক্রমাগত সিগন্যাল পাঠাচ্ছিল, কিন্তু অ্যামেলিয়া সেগুলো গ্রহণ করতে পারছিলেন না। তারপর সকাল 8:43 শেষ বার্তাটি আসে এবং তারপর শুধুই নিস্তব্ধতা। মার্কিন সরকার ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল সামুদ্রিক অনুসন্ধানের নির্দেশ দেয়। প্রেসিডেন্ট রুজভেল্ট ব্যক্তিগতভাবে এই অনুসন্ধানে আগ্রহী ছিলেন। বিমানবাহী রণতরী ইউএসএস লেক্সিংটন সহ 65টি বিমান এবং ডজনখানেক জাহাজ লক্ষ লক্ষ বর্গমাইল সমুদ্র তোলপাড় করে ফেলে। ফলাফল শূন্য। না কোনো তেলের চিহ্ন, না কোনো ধ্বংসাবশেষ, কিচ্ছু না। এখান থেকে জন্ম নেয় ক্র্যাশ অ্যান্ড সিঙ্ক তত্ত্ব। তত্ত্বটি সহজ, অ্যামেলিয়ার জ্বালানি শেষ হয়ে যায়, তিনি হাউল্যান্ড আইল্যান্ড খুঁজে পাননি এবং তার 10 টনের বিমানটি প্রশান্ত মহাসাগরের 18,000 ফুট গভীরে তলিয়ে যায়, যেখানে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। এটি সবচেয়ে সহজ এবং যৌক্তিক ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যার সাথে অনেক কিছু মেলে না। অ্যামেলিয়ার নিখোঁজ হওয়ার পরে রহস্যটি আরও গভীর হয়। বিমানটি বিধ্বস্ত হলে রেডিও কাজ করার কথা নয়, কিন্তু নিখোঁজ হওয়ার পরের কয়েকদিন ধরে সারা প্রশান্ত মহাসাগর জুড়ে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ডজন ডজন স্বল্প তরঙ্গের রেডিও অপারেটর অ্যামেলিয়ার বিমানের কল সাইন অর্থাৎ অস্পষ্ট ভাঙা ভাঙা বার্তা পেতে শুরু করে। ফ্লোরিডার বেটি ক্লার্ক নামের এক কিশোরী দাবি করে যে সে অ্যামেলিয়ার আতঙ্কিত কণ্ঠ শুনেছে। টেক্সাসের এক হ্যাম রেডিও অপারেটর দাবি করেন তিনিও অ্যামেলিয়ার সিগন্যাল শুনেছেন। সামরিক বিশেষজ্ঞরা এই সংকেতগুলোকে ভুয়া বা হোয়াক্সা বলে উড়িয়ে দেন, কিন্তু সংকেতগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করছিল। সেগুলো আসছিল প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট এলাকা থেকে। যদি বিমানটি সমুদ্রে ডুবেই যেত, তাহলে এই রেডিও সংকেতগুলো কোত্থেকে আসছিল, কে পাঠাচ্ছিল, এই তত্ত্বটি আপনাকে স্তব্ধ করে দেবে। হাউল্যান্ড আইল্যান্ড থেকে প্রায় 650 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি ছোট জনশূন্য প্রবাল দ্বীপ রয়েছে, নাম তার গার্ডনার আইল্যান্ড, যা আজ নিকুমারোর নামে পরিচিত। গবেষকের দল গত 30 বছর ধরে একটি ভয়ঙ্কর সম্ভাবনা তদন্ত করছে। অ্যামেলিয়া হাউল্যান্ড আইল্যান্ড মিস করেন, কিন্তু তিনি সমুদ্রে আশ্রে পড়েননি। তিনি দক্ষিণে উড়ে যান এবং এই জনশূন্য দ্বীপে তার বিমানটিকে কোনো মতে ল্যান্ড করান। দেখুন, এটি 1937 সালে তোলা নিকুমারোর একটি ছবি। নিখোঁজ হওয়ার কয়েক মাস পর দ্বীপের কিনারায় এই যে অদ্ভুত বস্তুটি দেখা যাচ্ছে, গবেষকরা কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে দাবি করেন এটি অ্যামেলিয়ার লোকোহিট ইলেক্ট্রা বিমানের ল্যান্ডিং গিয়ার। এখানেই শেষ নয়। 1940 সালে দ্বীপের এক কোণে একটি পরিত্যক্ত কাস্ট অ্যাওয়ে ক্যাম্প বা আশ্রয়স্থলের সন্ধান পাওয়া যায়। সেখানে যা যা পাওয়া গিয়েছিল তা শিউরে ওঠার মতো। একটি কচ্ছপের খুলি যা কেটে পাত্রের মতো ব্যবহার করা হয়েছিল, আগুনের চিহ্ন, পাখির হাড় এবং 13টি হাড় যা মানুষের হাড় বলে দাবি করা হয়। এই হাড়গুলো তৎকালীন ব্রিটিশ কর্তৃপক্ষ পরীক্ষা করে। তাদের মতে হাড়গুলো ছিল একজন খাটো ইউরোপীয় পুরুষের। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে সেই হাড়গুলো হারিয়ে যায়।
কিন্তু টিআর বিশেষভাবে এমিলিয়া ইয়ারহার্টের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে গবেষণা করেছে। আর টিআর হলো একটি গবেষণা সংস্থা যারা হারিয়ে যাওয়া ঐতিহাসিক বিমান এবং তাদের সঙ্গে যুক্ত রহস্য অনুসন্ধান করে। সংস্থাটি বিশেষভাবে এমিলিয়ার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে গবেষণা করেছে এবং আধুনিক হাড়গোড় নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা সেই পরিমাপগুলো আবার পরীক্ষা করেন। তাদের সিদ্ধান্ত ওই হাড়গুলো কোনো পুরুষের ছিল না, বরং সেগুলো এমন এক মহিলার হতে পারে যার উচ্চতা আর গঠন ঠিক এমিলিয়ার মতো। এখানেই শেষ নয়, ওই ক্যাম্প সাইটের কাছে মাটি খুঁড়ে পাওয়া গেছে 1930-এর দশকের একটি জিপার, একটি ভাঙা পকেট নাইফ এবং একটি কসমেটিক্স জারের ভাঙা টুকরো। পরীক্ষা দেখা গেছে এটি একটি ফ্লে কল বা দাগ দূর করার ক্রিমের জার। জানা যায় এমিলিয়া ইয়ারহার্ট ত্বকের যত্নে এমন ক্রিম ব্যবহার করতেন। যদি এই তত্ত্বটি সত্যি হয় তাহলে এমিলিয়ার শেষ সময়টা ছিল খুব ভয়ানক। তিনি হয়তো বিমানের রেডিও দিয়ে সাহায্যের সিগন্যাল পাঠানোর চেষ্টা করেছিলেন, যতক্ষণ না সমুদ্রের জোয়ারের পানি এসে তার বিমানটিকে টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে। তিনি হয়তো কয়েক সপ্তাহ বা মাস ধরে বেঁচে ছিলেন একা এই নির্জন দ্বীপে। শেষ পর্যন্ত তৃষ্ণা বা ক্ষুধায় হয়তো তার মৃত্যু ঘটে। এটি ক্রাশ অ্যান্ড সিঙ্ক তত্ত্বের চেয়েও মর্মান্তিক। কিন্তু এই তত্ত্বটিও কি সম্পূর্ণ? এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। সময়টা ছিল 1937। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে তখন মাত্র কয়েক বছর বাকি। প্রশান্ত মহাসাগরে তখন জাপানের সাম্রাজ্যবাদী আগ্রাসন তুঙ্গে পৌঁছেছে। জাপান গোপনে মার্শাল দ্বীপপুঞ্জ এবং সাইপান সহ কয়েকটি দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছিল, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এই তত্ত্বটি সবচেয়ে চমকপ্রদ। এর মতে এমিলিয়া ইয়ারহার্ট কোনো সাধারণ পাইলট ছিলেন না, তিনি ছিলেন সেই সময়ের মার্কিন প্রেসিডেন্টের গোপন একজন গুপ্তচর। তার বিশ্বভ্রমণের আসল উদ্দেশ্য ছিল জাপানের সামরিক ঘাঁটিগুলোর উপর দিয়ে উড়ে যাওয়া এবং গোপনে ছবি তোলা। তত্ত্বটি বলে এমিলিয়া এবং নুনান জাপানি নিয়ন্ত্রিত এলাকার খুব কাছ দিয়ে গিয়েছিলেন। সেখানে জাপানি বিমান বাহিনী তাদের বিমানকে গুলি চালিয়ে নামাতে বা জোরপূর্বক অবতরণ করাতে পারে এবং হয়তো তাদের সেখানে বন্দী করা হয়। গুপ্তচর বৃদ্ধির সন্দেহে তাদের প্রথমে মার্শাল দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়, পরে সাইপানে স্থাপন করা হয়। এই তত্ত্বের ভিত্তি কি? কয়েক দশক ধরে স্থানীয় দ্বীপবাসী এবং কিছু মার্কিন সৈন্য তাদের প্রত্যক্ষদর্শী হিসেবে দেখা বা ঘটনার বিবরণ দিয়েছেন। সাইপানের একজন বাসিন্দা দাবি করেছেন তারা 1937 সালে একজন লম্বা সাদা চামড়ার মহিলা পাইলট এবং একজন পুরুষকে জাপানিদের হাতে বন্দী অবস্থায় দেখেছেন। একজন প্রত্যক্ষদর্শী দাবি করেন তিনি তাদের দুজনকে জাপানিদের হাতে নিহত হতে দেখেছেন। মার্কিন সরকার এই তত্ত্বকে বরাবরই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তখনকার প্রেসিডেন্ট নিজেই এমিলিয়ার খোঁজে এত বড় নৌবহর পাঠিয়েছিলেন? তিনি কি শুধুই একজন দক্ষ পাইলটকে খুঁজছিলেন, নাকি তার সেরা গুপ্তচরকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন? যদি জাপান সত্যি এমিলিয়াকে বন্দী করে থাকে, তবে উভয় দেশই তা গোপন রাখার চেষ্টা করত। জাপান চাইতো যুদ্ধাপরাধের প্রমাণ লুকাতে, আর আমেরিকা চাইতো তাদের গুপ্তচর বৃদ্ধির ব্যর্থতা ঠেকাতে। এই তত্ত্বের সঙ্গে একটি অদ্ভুত উপকাহিনীও যুক্ত রয়েছে। 1940-এর দশকে নিউ জার্সিতে আইরিন বোলাম নামে একজন মহিলার আবির্ভাব হয়। কিছু গবেষক দাবি করেন এই আইরিন বোলামই আসলে এমিলিয়া ইয়ারহার্ট। তত্ত্বটি বলেছে এমিলিয়াকে জাপান থেকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু তার আসল পরিচয় গোপন রাখা হয়। তাকে একটি নতুন নাম এবং একটি নতুন জীবন দেওয়া হয় এবং তিনি 1982 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। কিন্তু আইরিন বোলাম নিজে এই দাবি শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন, এমনকি মামলা করেন। তার ব্যক্তিগত জীবনের কোনো প্রমাণ এমিলিয়ার সাথে মেলেনি। তবুও এই ষড়যন্ত্র তত্ত্বটি আজও বেঁচে আছে, কারণ এমিলিয়ার অন্তর্ধানের রহস্যে যে কোনো কিছু সম্ভব বলে মনে হয়। 87 বছর ধরে ক্রাশ অ্যান্ড সিঙ্ক তত্ত্বের সমর্থকরা একটা জিনিসের অভাব অনুভব করেছিলেন, প্রমাণ বা ধ্বংসাবশেষ। 2024 সালে ডিপ সি ভিশন নামে একটি প্রাইভেট সমুদ্র অনুসন্ধান সংস্থা ঘোষণা করে যে তারা হয়তো এমিলিয়ার বিমান খুঁজে পেয়েছে। হাউল্যান্ড আইল্যান্ডের পশ্চিমে 16,000 ফুট গভীরতায় তাদের অত্যাধুনিক সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং একটি ছবি তোলে। এটি একটি ঝাপসা অবয়ব, কিন্তু এর আকৃতি একটি লকহিড ইলেকট্রা বিমানের সাথে হুবহু মিলে যায়, বিশেষ করে এর পেছনের দুটি লেজ, যা ইলেকট্রা বিমানের বিশেষত্ব ছিল। এই বস্তুটি যদি সত্যি এমিলিয়ার বিমান হয়, তবে এটি ক্রাশ অ্যান্ড সিঙ্ক তত্ত্বকে সমর্থন করে। এর অর্থ তিনি হাউল্যান্ড আইল্যান্ড পার হয়ে গিয়েছিলেন এবং জ্বালানি শেষ হয়ে গেলে সমুদ্রে পতিত হন। কিন্তু এটি কাস্টওয়ে তত্ত্ব এবং জাপানি ক্যাপচার তত্ত্বকে বাতিল করে দেয়। তবে এটা এখনও চূড়ান্ত নয়, এটি কেবল একটি সমুদ্রের তলের ধাঁধার মতো ছবি। রোবোটিক সাবমেরিন দিয়ে সেই স্থানটি সরাসরি দেখা না হওয়া পর্যন্ত এটি কেবল আরেকটি সম্ভাব্য অনুসন্ধান মাত্র।
যদি এটি সত্যি এমিলিয়ার বিমান হয় তাহলে ৮৭ বছরের পুরনো রহস্যের সমাধান হবে, কিন্তু যদি না হয় তাহলে এমিলিয়া ইয়ারহার্টের নিখোঁজ হওয়ার রহস্য আরও গভীর অন্ধকারে হারিয়ে যাবে। এটা প্রমাণ করবে যে আমরা এখনও অনেক কিছু জানি না। এমিলিয়া ইয়ারহার্ট একজন অগ্রদূত যিনি আকাশের সীমা ছাড়িয়ে যেতে চেয়েছিলেন। তিনি কি ছিলেন একজন সাধারণ পাইলট যিনি নেভিগেশন ভুলে সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন, নাকি একজন গুপ্তচর যিনি শত্রুর হাতে ধরা পড়ে নির্মম পরিণতির মুখোমুখি হয়েছিলেন? অথবা কি তিনি একজন দুর্ভাগা কাস্টেওয়ে যিনি একাকী নির্জন দ্বীপে জীবনের শেষ আশা আঁকড়ে ধরে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন? ৮৭ বছর পার হলেও এমিলিয়া ইয়ারহার্টের শেষ ফ্লাইটের গল্প আজও আমাদের ভাবায়। হয়তো সমুদ্রের গভীরে বিশ্রাম নিচ্ছে, বা তার শেষ চিহ্নগুলো এক নীরব দ্বীপের বালিতে মিশে গেছে। সত্যিটা যাই হোক, আকাশপথের এই অগ্রদূতের গল্পটি আজও বিশ্বের অন্যতম সেরা অমীমাংসিত রহস্য।